Dear students, welcome back to my channel Learn with Habiba Nujum. Let's discuss Absalom and Achitophel by John Dryden. Let's start. So, my dear students, listen. The Restoration period or the Restoration age. The age starts in 1662 and till 1700 AD. This is also called the Age of Dryden. The Restoration Age is the period when Charles II was restored to the throne and monarchy was re-established in England. রেস্টোরেশন এজ বলতে আমরা মূলত বুঝি 1660 থেকে 1700 শতাব্দী পর্যন্ত এবং এই সময়টাকে বলা হয় যে চার্লস II এই সময়ে কি করেছিল, রিস্টোর হয়েছিল টু দ্য থ্রোন এবং মনার্কি বা সাম্রাজ্যবাদ পুনরায় ইংল্যান্ডে স্টাবলিশড হয়েছিল। বিফোর দ্য রেস্টোরেশন এজ দেয়ার ওয়াজ কমনওয়েলথ পিরিয়ড আন্ডার অলিভার ক্রমওয়েল এবং রেস্টোরেশন পিরিয়ডের আগে যে সময়টা সেই সময়টাকে আমরা বলবো কমনওয়েলথ পিরিয়ড আন্ডার অলিভার ক্রমওয়েল। উইথ দ্য ডেথ অফ কিং চার্লস দ্য ফার্স্ট monarchy was abolished. Now what you have to remember that is আমরা প্রথমে একটু চিন্তা করব চার্লস দ্য সেকেন্ড যেহেতু এখানে আছে তার মানে নিশ্চয়ই চার্লস দ্য ফার্স্টও ছিল। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করি, সেটা হলো চার্লস দ্য ফার্স্ট যখন ছিলেন এবং চার্লস দ্য সেকেন্ড দুটোর মধ্যে তো কিছু পার্থক্য আছে, ঠিক না? এই সময়টাকে বেসিক্যালি বলা হয় পিউরিটান এজ অথবা এজ অফ মিল্টন। এই সময়টাতে সিভিল ওয়ার হয়েছিল, যেটাকে আমরা বলে থাকি ক্যারোলিন এজ 1625 টু 1649 অ্যাডি। এই সময়টাতে 1625 সাল থেকে, আমি সহজ করে বলছি, 1625 সাল থেকে 1649 সাল, এই সময়টাকে বলা হয় ক্যারোলিন এজ। এই সময় ইংল্যান্ডের ইতিহাসে সিভিল ওয়ার পিরিয়ড হিসেবে পরিচিত। তাহলে বলতে পারো যে রেস্টোরেশন থেকে কেন আমরা সিভিল ওয়ারে চলে গেলাম, কারণ আমাকে চার্লস দ্য ফার্স্ট যদি জানতে হয়, চার্লস দ্য সেকেন্ড যদি জানতে হয়, তাহলে আমাকে অবশ্যই চার্লস দ্য ফার্স্টও জানতে হবে। The civil war took place between 1642 to 1651 AD between King Charles I or King Charles I and later his son King Charles II and the Parliament of England. The Civil War divided England into two parts: Royalists, the supporters of King Charles I, the Cavalier poet. এই সময়কার যে কবিরা আছেন যারা রাজাকে উদ্দেশ্য করে লিখেন তাদেরকে বলা হয় ক্যাভেলিয়ার পয়েটস, তোমরা নিশ্চয় পড়ে থাকবে। সেকেন্ড হলো পার্লিয়ামেন্টস, দ্য সাপোর্টার্স অফ পার্লামেন্টস অফ ইংল্যান্ড। তার মানে আমরা রেস্টোরেশন পিরিয়ড জানার আগে একটু করে জেনে নিচ্ছি কোনটা সিভিল ওয়ার পিরিয়ড কোনটাকে বলা হচ্ছে, বা যেটাকে আসলে পিউরিটান এজ বলা হয়। ঠিক আছে, 1625 থেকে 1649 ধরে নিচ্ছি আমরা 25 বছরের একটা বিষয়। এবং এই সময়টাতে ইংল্যান্ডে সিভিল ওয়ার হয়েছিল এবং তখনকার সময় রাজা ছিলেন চার্লস দ্য ফার্স্ট। একটু খেয়াল করতে হবে, চার্লস দ্য ফার্স্ট যখন ছিলেন তখন তার সময় সিভিল ওয়ার ঘটেছিল এবং তখন দুটো গ্রুপ ছিল, একটা হলো রয়্যালিস্ট গ্রুপ আর একটা হলো পার্লিয়ামেন্ট। So the entire civil war was fought between 1642 to 1651 AD. At the very beginning of the war, King Charles I won. যখন সিভিল ওয়ার ঘটে তখন রাজা চার্লস দ্য ফার্স্ট জয়ী হন, বাট লেটার, কিন্তু পরবর্তীতে অলিভার ক্রমওয়েল, an educated Puritan, became the new leader of Parliament. He formed the new model army which defeated Charles I's army in 1645. তার মানে কি দাঁড়ালো? তার মানে এই যে সিভিল ওয়ার ঘটেছিল ইংল্যান্ডের ইতিহাসে, এই সময়টাতে বেসিক্যালি ইংল্যান্ডে দুটো গ্রুপ ছিল, একটা হচ্ছে রয়্যালিস্ট গ্রুপ যারা কিং চার্লস দ্য ফার্স্টকে সাপোর্ট দিত, আরেকটা হলো পার্লিয়ামেন্ট গ্রুপ। এই পার্লিয়ামেন্টটা আসলো কোথা থেকে? তাহলে এটার যিনি প্রধান বা লিডার ছিলেন তার নাম হলো অলিভার ক্রমওয়েল। ঠিক আছে, তিনি ছিলেন একজন শিক্ষিত ভদ্রলোক। এবং আমরা প্রথম দিকে দেখতে পাবো যে চার্লস দ্য ফার্স্ট বিভিন্ন যুদ্ধে জয়ী হয়, কিন্তু শেষে গিয়ে দেখব পার্লামেন্ট বিজয়ী হয়। যেহেতু পার্লামেন্ট বিজয়ী হয়, স্বাভাবিকভাবে চার্লস দ্য ফার্স্ট ডিফিট হয়
এবং আন্ডার দ্য লিডারশিপ অফ অলিভার ক্রমওয়েল দ্য পার্লিয়ামেন্ট ওয়াজ বর্ন। কিং জর্জ দ্য ফার্স্ট ফ্ল্যাড টু স্কটল্যান্ড। তখন আমরা দেখতে পাই যে রাজা জর্জ দ্য ফার্স্ট কি করেন, উনি স্কটল্যান্ডে ফিরে যান। বাট দ্য স্কটিশ পিপল রিফিউজ টু হেল্প হিম, তারা তাকে হেল্প করে না। অ্যান্ড দে হ্যান্ডেড হিম ওভার দ্য পার্লিয়ামেন্ট। খুবই দুঃখজনক। তাহলে আমাদের রাজা জর্জ দ্য ফার্স্ট পালিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ বা নিকটবর্তী দেশ স্কটল্যান্ডে, কিন্তু সেখানকার যিনি প্রধান ছিলেন বা স্কটিশ পিপল যারা ছিল তারা তাকে হেল্প করলো না। তারা কি করলো, পার্লামেন্টের কাছে রাজাকে হস্তান্তর করলো। As Charles the First refused to surrender, he was put on trial for high treason. এবং তখন চার্লস দ্য ফার্স্ট কি করলো, তিনি সারেন্ডার করতে চাইলেন না। তখন তাকে বিশাল একটা অ্যামাউন্ট তাকে দিতে বলা হলো জরিমানা স্বরূপ। ঠিক আছে, এভাবে একটা সময় আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত চার্লস দ্য ফার্স্ট একটা সময় মারা যায়। ইন 1649 অলিভার ক্রমওয়েল beheaded কিং চার্লস দ্য ফার্স্ট। সো যেটা বলছিলাম, অলিভার ক্রমওয়েল became the Lord Protector of England because in 1649 Oliver Cromwell beheaded King Charles the First. তাহলে আমার মনে হয় এতটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন অলিভার ক্রমওয়েল কি করলো, became the Lord Protector of England. Monarchy was abolished. তার মানে সাম্রাজ্যবাদ বা রাজতন্ত্র বিতাড়িত হলো, বিলুপ্ত হলো। And this period from 1649 to 1660, 1649 থেকে 1660, তার মানে 11 বছর। এই সময়টাকে বলা হয় is called the Commonwealth period. কমনওয়েলথ পিরিয়ড তার মানে কাদের আন্ডারে ছিল, পার্লামেন্টের আন্ডারে ছিল, এবং আমাদের পার্লামেন্টের প্রধান কে ছিলেন, অলিভার ক্রমওয়েল ছিলেন। এবং এই সময়টাকে আবার কি বলা হতো, পিউরিটান এজ বলা হতো, এজ অফ মিল্টন। ঠিক আছে, মিল্টনের অনেক কবিতা আমরা পড়েছি। পিউরিটান মানে হলো যারা খ্রিস্টান ধর্মটাকে একটু অ্যাকর্ডিং টু দ্য বাইবেল তারা কি করে, ফলো করে। ঠিক আছে, আমরা দেখি যে ইংল্যান্ডের যদি আমরা ধর্ম রিলিজিয়াস কনফ্লিক্টটা দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে ক্যাথলিক্স আছে এবং পিউরিটান আছে, এবং শুরু থেকে কিন্তু এদের দুজনের মধ্যে কি আছে, তারা দুজনেই ডিমান্ড করে যে তারা হচ্ছে খ্রিস্টান, কিন্তু তাদের মধ্যে কিছু নীতিগত পার্থক্য আছে। ওকে, ডিউরিং দিস টাইম দেয়ার ওয়াজ নো মনার্কি ইন ইংল্যান্ড। তাহলে আমাদের চার্লস দ্য ফার্স্ট ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমরা চার্লস দ্য সেকেন্ড সম্পর্কে জানবো। স্বাভাবিকভাবেই চার্লস দ্য সেকেন্ডকে, চার্লস দ্য সেকেন্ড হলো চার্লস দ্য ফার্স্টের সান। ঠিক আছে, চার্লস দ্য সেকেন্ড, দ্য সান অফ চার্লস দ্য ফার্স্ট, ফট ফর দ্য থ্রোন অফ ইংল্যান্ড, বাট হিজ আর্মি ওয়াজ ডিফিটেড বাই অলিভার ক্রমওয়েলস আর্মি। চার্লস দ্য সেকেন্ড হ্যাড টু গো অন এক্সাইল। আমরা দেখতে পাচ্ছি চার্লস দ্য ফার্স্ট মারা গিয়েছেন এবং স্বাভাবিকভাবে তার যে ছেলে ছিল সেই ছেলে কি করেছে, বাবার হয়ে পার্লামেন্টের সাথে কি করেছে, পার্লামেন্টের এগেনস্টে যুদ্ধ করেছে, কিন্তু ফাইনালি সে কি করলো, ফাইনালি সে হেরে গেল, এবং হেরে যাওয়ার পর সে কি করলো, কোথায় চলে গেল, ফ্রান্সে চলে গেল। দেখো আমি অলরেডি তোমাদেরকে বলেছি Before the Restoration age, there was Commonwealth period under Oliver Cromwell. With the death of King Charles I, monarchy was abolished. His son Charles II was defeated by Cromwell and fled to France. একটু খেয়াল করো, তার মানে যখন পার্লামেন্ট এজ ছিল বা যখন কমনওয়েলথ পিরিয়ড ছিল তখন কি হয়েছিল, তখন মূলত ওই সময়টাতে ইংল্যান্ডে কোনো রাজা ছিলেন না, এবং চার্লস দ্য ফার্স্ট মারা গেল, এবং চার্লস দ্য সেকেন্ডের যে পুত্র, চার্লস দ্য সেকেন্ড যিনি চার্লস দ্য ফার্স্টের পুত্র, তিনি কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি যুদ্ধে হেরে গেলেন এবং একটা সময় তিনি ফ্রান্সে পালিয়ে গেলেন। ঠিক আছে, তাহলে এই সময়টাতে শাসন করছিল কে, এই যে ভদ্রলোক যার নাম হলো অলিভার ক্রমওয়েল। এবার উনিও বৃদ্ধ হলেন এবং ওনার ছেলে রিচার্ড ক্রমওয়েল কি করলো, এখানে দেখো there was a group of people who always supported the royalist, যাদেরকে বলি আমরা টরি। Another group always wanted to limit the power of monarchy, যাদেরকে বলবো হুইগ, বা আমরা সহজে এখন বলতে পারি তারা হচ্ছে পার্লামেন্টের সাপোর্টার আর ওরা হচ্ছে রাজার সাপোর্টার। ঠিক আছে, When Oliver Cromwell died and his son Richard Cromwell became the new Lord Protector, এবার এই ভদ্রলোক মারা গেল
এবং তার ছেলে রিচার্ড ক্রমওয়েল বিকেম দ্য নিউ লর্ড প্রোটেক্টর। তখন ওই যে চার্লস দ্য সেকেন্ড যিনি কি করেছিলেন, ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন, সে কি করলো, কেম ব্যাক ফ্রম ফ্রান্স অ্যান্ড ডিফিটেড রিচার্ড ক্রমওয়েল। তিনি কি করলেন, রিচার্ড ক্রমওয়েলকে ডিফিট করলেন ইজিলি, বিকজ হি ল্যাকড দ্য স্কিলস লাইক হিজ ফাদার, কারণ তার বাবার মতো তার অত স্কিল ছিল না। Thus, Charles II was restored to the throne. এভাবে আমরা দেখতে পাই যে চার্লস দ্য সেকেন্ড পুনরায় কি করলো, রাজ্য উদ্ধার করলো, বা তার রাজ্য থেকে সে যে এতদিন বিলুপ্ত ছিল, এতদিন রাজতন্ত্র বিলুপ্ত ছিল, পুনরায় ইংল্যান্ডের ইতিহাসে আবারও কি হলো, রাজতন্ত্র চালু হলো এবং চার্লস দ্য সেকেন্ড রিস্টোর হলো। ঠিক আছে, এখন বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে এবং এই কারণে এটাকে বলা হয় দ্য রেস্টোরেশন এজ। দ্যাট মিনস আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এই সময়টাতে কি ছিল, দুটো গ্রুপ ছিল। কোথায়, ইংল্যান্ডে। একটা গ্রুপের নাম হলো রয়্যালিস্ট গ্রুপ, যাদেরকে বলা হচ্ছে টরি, আর আরেকটা হলো হুইগ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অলিভার ক্রমওয়েল উনি কি ছিলেন, উনি পিউরিটান ছিলেন। স্বাভাবিকভাবে তিনি তার কিছু রিলিজিয়াস বিলিফ কি করতেন, ইংল্যান্ডে বজায় রেখেছিলেন। যখন আবার চার্লস দ্য সেকেন্ড আসলো, তখন তিনি সেই রুলসগুলো কিছুটা কি করলেন, চেঞ্জ করলেন। ঠিক আছে, এটা হলো আমাদের এতটুকু। এবং এখন আসো ঘটনাটা কোথায়। এখন স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে ইংল্যান্ডের মানুষদের মধ্যে। ঠিক আছে, এই সময়টাতে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সেই ঘটনা নিয়ে আমাদের আজকে গল্প। তাহলে এই এজকে আবার বলা হয় দ্য এজ অফ ড্রাইডেন। আচ্ছা, ড্রাইডেন কিসের সাপোর্টার? ড্রাইডেন হচ্ছে রয়্যালিস্ট গ্রুপ, বা সহজ কথায় যদি বলি, তিনি হচ্ছেন রাজার সাপোর্টার। এবং এই কারণে তিনি এখানে যা তুলে ধরেছেন সেটা হচ্ছে কি, রাজার পক্ষে। এবং তিনি দায়িত্ব মনে করেছিলেন যে আমার এটা দায়িত্ব, অথবা এবং রাজাও তাকে বলেছিল, যেহেতু তিনি সভাসদের কাজ করতেন, রাজাই তাকে বলেছিল যে বিষয়গুলো নিয়ে তিনি যেন লেখালেখি করেন। এবং জন ড্রাইডেনও কি করেন, ওই সময়ে সমসাময়িক বিষয়টাকে কবিতার মাধ্যমে তুলে ধরেন। ঠিক আছে, পিউরিটান যে আইডিয়াগুলো ছিল সেই আইডিয়াগুলো সবগুলো রিজেক্টেড হয়েছে। চার্লস দ্য সেকেন্ড ছিলেন একজন অ্যাংলিকান। In 1685, his brother James II succeeded to the throne. James II was a Baptist or Roman Catholic. His Catholic prejudices made the whole nation turn against him in 3 years. একটু খেয়াল করো, যেটা বলছিলাম এই 3 বছরের মধ্যকার বা তার একটু আগেরকার ঘটনাই আমরা পড়ব, ইন অ্যাবসালম অ্যান্ড একিটোফেল, যেটা আমাদের আজকের গল্প বা আজকের কবিতা, যেটার কবিতার প্রতিপাদ্য বিষয়। তাহলে তার আগে আমরা যদি একটু জানি, সেটা হলো কি, চার্লস দ্য সেকেন্ড তিনি ছিলেন একজন অ্যাংলিকান এবং তিনি খ্রিস্টান ছিলেন, বা তিনি পিউরিটান পছন্দ করতেন, এটুকু বলবো। বাট হ্যাঁ, তার ভাই যার নাম কিনা জেমস দ্য সেকেন্ড, সে কিন্তু ছিল কি, ক্যাথলিক, প্যাপিস্ট বলা হয়ে থাকে, রোমান ক্যাথলিক। এবং একটা সময় আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, একটা সময় জেমস দ্য সেকেন্ড রাজ্যের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তিনি আসলে রাজা হিসেবে খুব একটা কি ছিলেন না, চৌকস ছিলেন না, বা চার্লস দ্য সেকেন্ডের মতো অতটা বুদ্ধিমান ছিলেন না। তাই তার যে কুসংস্কারগুলো, হিজ ক্যাথলিক প্রিজুডাইসেস মেড দ্য হোল নেশন টার্ন এগেনস্ট হিম ইন 3 years। 3 বছরের মধ্যে পুরো দেশটাই তার এগেনস্টে চলে গেল। ঠিক আছে, এবং in 1688 a glorious revolution occurred. Protestant William and Mary of Orange took the throne from James II. In 1689 AD, William III became the new king of England. ঠিক আছে, তাহলে আমরা ওদিকে যাচ্ছি না, শুধু এটুকু আইডিয়া দিচ্ছি, সেটা হলো 3 বছরের জন্য জেমস দ্য সেকেন্ড কি হয়েছিলেন, রাজ্য শাসনের দায়িত্ব নিয়েছিলেন। এবং কখন তাকে দায়িত্বটা দেওয়া হয়, যখন চার্লস দ্য সেকেন্ড বয়স্ক হয়ে যায় এবং রাজা তখন চিন্তা করছিলেন যে আমি তো বুড়ো হয়ে গেছি, এখন আমার দায়িত্বটা কাউকে না কাউকে, রাজ্য শাসনের জন্য দায়িত্বটা কি করতে হবে, কাউকে না কাউকে দিতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের মূল ঘটনা। আচ্ছা,
তো আমরা এখানে যেটা দেখব সেটা হলো বিবলিক্যাল এবং হিস্টোরিক্যাল এলিউশন বলতে একটা বিষয় আছে। তাহলে বিবলিক্যাল কেন? এখানে আসলে আমাদেরকে জন ড্রাইডেন কি করেছেন, তিনি একটা কবিতা তুলে ধরেছেন যে কবিতাটাতে বিবলিক্যাল কিছু ক্যারেক্টার আছে এবং ওই বিবলিক্যাল ক্যারেক্টারগুলোর সাথে তিনি ইংল্যান্ডের হিস্ট্রিক্যাল বা পলিটিক্যাল কিছু ক্যারেক্টারের কি পেয়েছেন, মিল পেয়েছেন। এখানে আমরা দেখতে পাবো যে কিং ডেভিডের কথা আসবে। কিং ডেভিড অ্যাকর্ডিং টু দ্য রিলিজিয়ন অফ ইসলাম হজরত দাউদ আলাইহিসসালাম, ঠিক আছে, এটা মনে করা হচ্ছে কিং ডেভিড আসলে তারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তারা দাউদকে ডেভিড বলে থাকে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় দেখানো হচ্ছে যে কিং ডেভিডের সময় পলিগ্যামি বা বহু বিবাহ বা বহু নারীতে রিলেশন থাকাটাকে কোনো দোষ মনে করা হতো না, এটাকে বলা হয় পলিগ্যামি। হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ was not sinful at that time. Okay, so now come to the text. It's an allegorical poem, the parable of the prodigal son. Allegory, the story of Absalom's rebellion against his father King David. Allegory, you know, allegory has two meanings. One is its inner meaning, another one is its surface meaning. Okay, Absalom and Achitophel by John Dryden. It is considered a masterpiece of political satire in English literature. It is the famous political allegory written by John Dryden, who uses both biblical characters and events to symbolize the political landscape of the late 17th century. It tells a story that symbolically represents the political events of that time. Just try to understand the meaning of these lines. It is considered a masterpiece. এটাকে বলা হয়ে থাকে ইংরেজি সাহিত্যের স্যাটায়ারের ক্ষেত্রে, পলিটিক্যাল স্যাটায়ারের ক্ষেত্রে একটি মাস্টারপিস বলা হয়ে থাকে এবং এটা হচ্ছে পলিটিক্যাল অ্যালিগরি, ফেমাস পলিটিক্যাল অ্যালিগরি বাই জন ড্রাইডেন, যিনি কি করেছেন কিছু বিবলিক্যাল ক্যারেক্টারের সাথে মিলিয়েছেন, একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তৈরি করেছেন বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ 17th সেঞ্চুরির যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, পলিটিক্যাল সিনারিও সেটার সাথে মিলিয়েছেন। It tells a story that symbolically represents the political events of that time. 1700 শতকে রাজনৈতিকভাবে ইংল্যান্ডে কিছু ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলোর সাথে তিনি বাইবেলের কিছু ঘটনাকে মিলিয়েছেন, বা সহজ করে যদি বলি বাইবেলের কিছু ক্যারেক্টারের সাথে তিনি 1700 শতকের কিছু ক্যারেক্টারকে বা ইভেন্টকে কি করেছেন, মিলিয়েছেন, একটা মিঙ্গেল করেছেন, হ্যাঁ, প্যারালাল একটা বিষয়কে তিনি তুলে ধরেছেন। ওকে, দ্য পোয়েম টেক্স প্লেস ইন দ্য বিবলিক্যাল ইরা অ্যান্ড টেলস দ্য স্টোরি অফ কিং ডেভিড, চার্লস দ্য সেকেন্ড। সো আমরা বিবলিক্যাল বললে বলবো কিং ডেভিড, রাজা ডেভিড, আর যদি আমি হিস্টোরিক্যাল বলি চার্লস দ্য সেকেন্ড। কিং অফ ইসরায়েল অ্যান্ড হিজ King of Israel ke Charles II, King of Israel, and his rebellious son Absalom. আমাদের পোয়েমের প্রথমে আমরা যার নাম পাচ্ছি Absalom. Who is Absalom? Absalom is the illegitimate son of King Charles II. আমি একটু আগেই তোমাদেরকে বলেছি সেই সময়টাতে পলিগ্যামি বা হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ ওয়াজ নট সিনফুল অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। তাই আমরা দেখতে পাবো রাজা ডেভিডের যিনি অরিজিনাল ওয়াইফ ছিলেন, লিগাল ওয়াইফ ছিলেন, তাদের কোনো সন্তান ছিল না এবং কিং ডেভিডের কিছু এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ ছিল, বা এই কারণে তার অনেকগুলো, পুরো রাজ্য জুড়ে তার অনেকগুলো ইলিজিটিমেট সান ছিল, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের অ্যাবসালম, ঠিক আছে। The central theme of Absalom and Achitophel is the succession crisis. এই যে আমাদের রাজা চার্লস দ্য সেকেন্ডের বয়স হয়েছে, হ্যাঁ, তিনি এখন যে কোনো সময় মারা যাবেন, তাহলে তিনি মারা যাওয়ার পর বেসিক্যালি এই রাজ্য শাসনাভার কে গ্রহণ করবে, হ্যাঁ, এই যে একটা ক্রাইসিস, সাকসেশন ক্রাইসিস ফেসড বাই কিং চার্লস দ্য সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের অ্যাবসালম এন্ড একিটোফেল এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়।
অলরেডি তোমাদেরকে আমি জানিয়েছি যে রেস্টোরেশন পিরিয়ডের যে মূল বিষয়টা, তার আগের ঘটনাটা তোমরা জেনেছো যে ইংল্যান্ডের দুটো গ্রুপ আছে, একটা হুইগ একটা টরি। তাহলে এই দুটো গ্রুপের মধ্যকার পার্থক্যটাও আমরা অলরেডি জানতে পেরেছি এবং আমরা দেখেছি এই যে পার্লিয়ামেন্ট এবং তোমার রাজতন্ত্র দুটোর মধ্যে পার্থক্যটাও দেখেছি। চার্লস দ্য ফার্স্ট জানলাম, চার্লস দ্য সেকেন্ড জানলাম, মাঝখানে অলিভার ক্রমওয়েল আসলো, পিউরিটান এজ হলো। হ্যাঁ, এই যে পুরো ঘটনাটাকে 11 বছরের যে একটা বিশাল ইস্যুস, হ্যাঁ, প্রথমে যখন চার্লস দ্য ফার্স্ট ছিল, পরে যখন আবার চার্লস দ্য সেকেন্ড আসলো, ওই সময়টাকে বলা হচ্ছে তোমার সিভিল ওয়ারের সময়, ঠিক আছে, ক্যারোলিন এজ। তাহলে এই যে অনেকগুলো ইস্যুস আসলো, স্বাভাবিকভাবে রাজা চার্লস দ্য সেকেন্ড কিন্তু খুব চিন্তিত হয়ে গেলেন যে ওনার মৃত্যুর পরে রাজ্য শাসনের দায়িত্বভার কাকে দেওয়া হবে। ঠিক আছে, এখন স্বাভাবিকভাবে চার্লস দ্য সেকেন্ডের যেহেতু কোনো বৈধ সন্তান ছিল না, এখন তিনি চিন্তিত হয়ে গেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ভাই জেমস দ্য সেকেন্ডকে কি করবেন, উত্তরাধিকারী বা পরবর্তী রাজা হিসেবে নিযুক্ত করবেন। এই যে ঘটনাটার সমস্যা হয়ে গেল এখানেই, কারণ জেমস দ্য সেকেন্ড ছিল সরাসরি পেপিস্ট অথবা রোমান ক্যাথলিক, আমাদের চার্লস দ্য সেকেন্ড ছিলেন অ্যাংলিকান। তার মধ্যে আমরা পিউরিটানটা একটু বেশি দেখতে পাই, আবার সে ক্যাথলিকও, কিন্তু সে শুধু সবসময় শুধু সে দুটো গ্রুপকেই কি করতো, চেষ্টা করতো ক্যাথলিকরা ক্যাথলিকদের মতো থাকবে, পিউরিটানরা পিউরিটানদের মতো থাকবে। সে খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল না। কিন্তু আমরা দেখতে পাই যখন তিনি সিদ্ধান্ত নিলেন তার ভাইকে তিনি দায়িত্ব দিবেন, কিসের দায়িত্ব, রাজ্য শাসনে, তখন সাধারণ জনগণের মধ্যে একটু সমস্যা দেখা দেয় এবং কেউই কিন্তু জেমস দ্য সেকেন্ডকে ঠিক চার্লস দ্য সেকেন্ডকে তারা যেভাবে মেনে নিয়েছিল, জেমস দ্য সেকেন্ডকে তারা সেভাবে মেনে নেয় না। ঠিক আছে, এই কারণেই কিন্তু সমস্যাগুলো অ্যারাইজ হয়। Let's introduce with the characters, biblical, historical or political. ইসরায়েল, যেটা বিবলিক্যালি ইসরায়েল বলা হচ্ছে সেটাই হচ্ছে ইংল্যান্ড। জাস্ট হ্যাভ আ লুক। জিউইস, যাদেরকে জিউইস বলা হচ্ছে তারাই হচ্ছে এখানে ইংলিশম্যান। কিং ডেভিড রিপ্রেজেন্টস করছে কাকে, কিং চার্লস দ্য সেকেন্ড। কিং ডেভিডকে বলা হয় মজেস, দ্য থার্ড কিং অফ ইসরায়েল। মিখাইল অর মিশেল, মিশেল is the wife of King David। এবং আমরা যদি হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে চার্লস দ্য সেকেন্ডের ওয়াইফের নাম হলো ক্যাথরিন। এবার আসো কিং ডেভিডস ব্রাদার, এখানে তার নামটা আমরা দেখতে পাচ্ছি না, বাট তিনি হচ্ছেন অ্যাকর্ডিং টু হিস্ট্রি তার নাম হলো জেমস দ্য সেকেন্ড। অ্যাবসালম এখানে রিপ্রেজেন্টস করছে জেমস স্কট। অ্যাবসালম কে ছিল কিং ডেভিডস ইলিজিটিমেট সান। আর এখানে আমরা দেখব জেমস স্কট ডিউক অফ মনমাউথ। Achitophel, another very important character. Who is Achitophel here? Achitophel যে কিনা প্রধান উপদেষ্টা কার, রাজার, কিং ডেভিডের খুব কাছের মানুষ। কিং ডেভিড যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তার সাথে কি করেন, কানিং অ্যাডভাইজার। কিন্তু এখানে আমাদের জন ড্রাইডেন কি করছেন, অ্যাকিটোফেলকে দেখাচ্ছেন যে তিনি একজন কানিং অ্যাডভাইজার, তিনি হচ্ছেন খুবই চালাক চতুর একজন উপদেষ্টা। এবং হোয়েন অ্যান্ড পলিটিক্যাল ফিগার ক্লেভার। তার আরেকটা পরিচয় আছে যে তাকে আমরা এখানে দেখব ইংল্যান্ডের, যদি আমরা দেখি অ্যান্থনি অ্যাসলি কুপার, তার মানে হিস্টোরিক্যালি বা পলিটিক্যালি তার নাম কি, অ্যান্থনি অ্যাসলি কুপার। অথবা আরেকটা নাম তোমরা বারবার দেখতে পাবে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট আর্ল অফ শেফটসবারি, দ্য ফার্স্ট আর্ল অফ শেফটসবারি। তাহলে অ্যাকিটোফেল হচ্ছে এখানে খুব চালাক একজন লোক। ঠিক আছে, পুরো কবিতাতে তার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আমাদের কবিতার নাম হচ্ছে অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল। Saul, the first king of Israel who defeated Philistine in their first battle. Saul, who killed Oliver Cromwell. Already I have told you who is Oliver Cromwell. ইংল্যান্ডের রেস্টোরেশন পিরিয়ডের আগের সময়টাতে ছিল কে, পার্লামেন্ট। ওই পার্লামেন্টের প্রধান কে ছিলেন,
অলিভার ক্রমওয়েল ছিলেন। এবং এই যে অলিভার ক্রমওয়েলকে যে মারা হয়, এই মারাতে অনেক বড় ভূমিকা রাখে সোল, অ্যান্ড হেল্পড চার্লস II টু রিস্টোর দ্য থ্রোন। তার মানে সোল এই ভদ্রলোক হচ্ছে কি? এই ভদ্রলোক হচ্ছে প্রথম রাজা অফ ইসরায়েল, ইসরায়েলের প্রথম রাজা, যারা কি করেছিল? প্যালেস্টাইনকে ডিফিট করেছিল একটা ব্যাটলে। এবং এই হচ্ছে সে যে অলিভার ক্রমওয়েলকে ডিফিট করে এবং কাকে সাহায্য করে? চার্লস II সাহায্য করে রিস্টোর দ্য থ্রোন। ঠিক আছে। ঝিমরি, শিমরি, এই ক্যারেক্টারগুলো তোমরা দেখবে। ওরা হচ্ছে কি? ঝিমরি হচ্ছে আসলে হিস্টোরিক্যালি যদি চিন্তা করি, জর্জ ভিলার্স, দ্য সেকেন্ড ডিউক অফ বাকিংহাম। শিমরি, ফলোয়ার্স অফ অ্যাকিটোফেল। কোরা, ফলোয়ার্স অফ অ্যাকিটোফেল, যাকে আমরা দেখতে পাবো টিটাস ওটস নামে। এবং এই ভদ্রলোক কিন্তু একটা কাজ করে, সেটার নাম হচ্ছে কি? ইনভেন্টেড দ্য পপিশ প্লট, যেটার উপর তোমাদের শর্ট নোটস থাকবে, ব্রিফ কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে। তাহলে এই টিটাস ওটসের বিবলিক্যাল নাম কি? কোরা। ক্লিয়ার? অ্যাকিটোফেলের পরপর আমরা এখানে দিলাম জিমরি এবং শিমরি। কোরা, এই যে তিনজন ব্যক্তির সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, তারা তিনজনই কিন্তু অ্যাকিটোফেলের ফলোয়ার। ঠিক আছে। আর সোলকে আমরা পাচ্ছি, এ হচ্ছে প্রথম রাজা ইসরায়েলে যে কিনা অলিভার ক্রমওয়েলকে হত্যা করার ক্ষেত্রে সাহায্য করেছিল। কাকে? জ্যাডক, দ্য আর্কিবিশপ অফ ক্যান্টারবারি। আসলে এখানে হচ্ছে কি? দ্য বিশপ অফ লন্ডন। তার আরেকটা পরিচয়, দ্য স্যাগান অফ জেরুজালেম। হুশাই, সাপোর্টার অফ ডেভিড। আমরা জিমরি, শিমরি, কোরা, ওরা হচ্ছে অ্যাকিটোফেলের সাপোর্টার বা ফলোয়ার। আর এখানে হুশাই হলো আমার ডেভিডের সাপোর্টার বা ডেভিডের ক্লোজ বন্ধু। এই হুশাই কিন্তু কি করেছে জানো? এই হুশাই হচ্ছে সেই ভদ্রলোক যে কিনা কি করেছে? যিনি কিনা রাজাকে হেল্প করেছেন, যিনি কিনা কিং ডেভিডকে হেল্প করেছেন, এবং হেল্প করাতে যিনি দুজনেরই বন্ধু, তার মানে অ্যাবসালম এবং কিং ডেভিডের বন্ধু হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, তিনি এখানে ডাবল এজেন্ট হিসেবে কাজ করেছেন, আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। আর তার নাম হলো লরেন্স হাইড। তাহলে হুশাই হচ্ছে সাপোর্টার অফ ডেভিড অথবা ডেভিডস ফ্রেন্ড। ঠিক আছে। এবং তাকে আমরা দেখবো অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি আর পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, হি ইজ লরেন্স হাইড, আর্ল অফ রচেস্টার। ওকে। ফট এগেনস্ট দ্য এক্সক্লুশন বিল। তোমরা নিশ্চয়ই এক্সক্লুশন বিলটা শুনেছো। সো হু ফট এগেনস্ট দ্য এক্সক্লুশন বিল? এখানে আমরা এক্সক্লুশন বিল বলতে কি বুঝি? এক্সক্লুড মানে কি? বিতাড়িত করা। তাহলে এক্সক্লুড করার যে একটা বিল উত্থাপন হবে, আমরা অলরেডি তোমরা শুনেছো পপিশ প্লট, একটা প্লট করা হয়। ঠিক আছে। এবং এক্সক্লুশন বিল দুটোই খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেগুলো আমরা জানতে পারবো। ওকে। তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে। ঠিক আছে। আমাদের ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা অলরেডি জানতে পেরেছি হু ইজ আবসালাম। তাহলে একটু যদি নিজেদেরকে রিনিউ করি, একটু বলি, তাহলে কিং ডেভিড হচ্ছে আমার কে? কিং ডেভিড হলো চার্লস II, এবং মিশেল হচ্ছে ক্যাথরিন, এবং অ্যাবসালাম হলো তার কিং ডেভিডের ইলিজিটিমেট সান, আর অ্যাকিটোফেল হলো প্রধান উপদেষ্টা। ঠিক আছে। আর্ল অফ শেফটসবারি, তিনি ছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু দেখা যায় পরবর্তীতে রাজার সাথে তার দ্বন্দ্ব হয়, যখন চার্লস II ঘোষণা দিলেন যে তিনি তার ভাই জেমস II কি করতে চান? রাজ্য শাসনের দায়িত্ব দিতে চান। এই ব্যাপারটা যখনই অ্যাকিটোফেল জানতে পারলো, অ্যাকিটোফেল বিষয়টাকে পজিটিভলি নিল না। অ্যাকিটোফেল তখন কি করলো? ইনস্টিগেট করলো অ্যাবসালামকে যে এগেনস্ট হিজ ফাদার। Achitophel persuades Absalom to rebel against his father and claim the throne. সে তাকে ইনস্টিগেট করলো, পারসুট করলো যে অ্যাবসালম, রাজা তোমাকে এত দেখতে পারে, আর অ্যাবসালম হচ্ছে রাজার আমরা জানি অবৈধ সন্তান বা ইলিজিটিমেট সান। কিন্তু অ্যামাং অল দ্য ইলিজিটিমেট চিলড্রেন, আওয়ার কিং ডেভিড অর চার্লস II লাভড অ্যাবসালম মোস্ট, খুব বেশি পছন্দ করতো। ঠিক আছে। তো অ্যাকিটোফেল এই চান্সটা নিল, সে দেখলো যে আরে দিস ইজ দ্য চান্স, পারফেক্ট অপরচুনিটি। হ্যাঁ, এখন কি করতে হবে? রাজাকে কি করতে হবে? রাজার এই সিদ্ধান্ত তো উনি মেনে নেবেন না। এখন কি করবে? সে কাটা দিয়ে কাটা তোলার মতো সে
চিন্তা করলো যে আমি তার ছেলেকে দিয়ে, যেই ছেলের প্রতি রাজা দুর্বল, সেই ছেলেকেই বাবার এগেনস্টে কি করতে হবে, দাঁড় করিয়ে দিতে হবে। তাহলে অ্যাকিটোফেল পারসুয়েডস অ্যাবসালম টু রিভিল এগেনস্ট হিজ ফাদার অ্যান্ড ক্লেম দ্য থ্রোন। দিস ইজ দ্য পলিটিক্যাল প্লট অফ দ্য টাইম। অ্যাকিটোফেল আমাদের অ্যাকর্ডিং টু ড্রাইডেনের মতে অ্যাকিটোফেল অলসো who represents the Earl of Shaftesbury, who wanted to remove or exclude James II, King's brother, as he was a Catholic. কিং জেমস দ্য সেকেন্ড হচ্ছে একজন ক্যাথলিক ধর্মের অনুসারী এবং আমাদের আর্ল অফ শ্যাফটসবারি বা এখানে অ্যাকিটোফেল সে হচ্ছে অ্যান্টি ক্যাথলিক, এবং সে অ্যান্টি ক্যাথলিক হওয়ার কারণে সে কোনোভাবেই চাচ্ছিল না যে জেমস দ্য সেকেন্ড আবারও কি করুক, রাজ্য শাসনের বা জেমস দ্য সেকেন্ডের মতো একজন ব্যক্তি রাজ্য শাসনের দায়িত্ব নিক। ঠিক আছে, তখন সে একটা টেকটিক্স বা একটা কৌশল অবলম্বন করে। কে? অ্যাকিটোফেল। সে চিন্তা করে, তাহলে খুব সহজ করে যদি বলি, কিং ডেভিড হচ্ছে আমাদের চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য সেকেন্ড যখন বয়স হলো, চার্লস দ্য সেকেন্ড চিন্তা করলো যে আমি কি করব, আমি এখন আমার রাজ্য শাসনাভার দিয়ে দিব। তাহলে কাকে দিব? যেহেতু আমার কোনো উপযুক্ত বৈধ সন্তান নেই, তাহলে আমি আমার ভাই জেমস দ্য সেকেন্ডকে রাজ্য পরিচালনার দায়িত্ব দিব। ঠিক এমতো অবস্থায় তিনি অ্যাকিটোফেলকে বিষয়টা জানান, কারণ অ্যাকিটোফেল ছিল তার প্রধান উপদেষ্টা। কিন্তু অ্যাকিটোফেল বিষয়টা ভালোভাবে নিল না এবং একটা সময় আর্গুমেন্ট হলো। তখন কিং ডেভিড তাকে রাজ্যসভা থেকে বিতাড়িত করলেন। কাকে? অ্যাকিটোফেলকে। এবার অ্যাকিটোফেল তো এখন রাজদরবারে নাই, এখন সে তো খুব মন খারাপ, সে খুব ক্ষেপেছে। সে বলছে, হায় হায়, এখন কি হবে, রাজা তো একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। রাজা একজন ক্যাথলিককে, জেমস দ্য সেকেন্ড হচ্ছে ক্যাথলিক ফলোয়ার, তাকে কি করছে, তাকে রাজ্য শাসনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছে। তাহলে এখন কি করা যায়? এখন সমাধান একটাই, অ্যাবসালমকে কাজে লাগাতে হবে। অ্যাবসালমকে রাজারই ছেলে, কিন্তু রাজার বৈধ ছেলে না। ঠিক আছে, তাই এখন কিন্তু রাজার তার প্রতি একটু বিশেষ দুর্বলতা ছিল এবং অ্যাবসালম সে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সে গুড লুকিং ছিল, সে ইয়াং ছিল, এনার্জেটিক ছিল এবং সে তার রাজা হওয়ার যে কোয়ালিটি থাকা দরকার, অনেকগুলো কোয়ালিটি তার ছিল। অ্যাজ এ পার্সন জনগণ তাকে পছন্দ করত। ঠিক আছে, সব কিছু মিলিয়ে অ্যাকিটোফেল চিন্তা করলো যে না, রাজা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, জেমস দ্য সেকেন্ড তার ভাই জেমস দ্য সেকেন্ডকে তিনি সিংহাসনে আরোহণ করতে চাচ্ছেন বা সিংহাসন শাসন বা দেশ শাসনের দায়িত্ব দিতে চাচ্ছেন, এটা কোনোভাবে করতে দেওয়া যাবে না। তাই তিনি কি করলেন? অ্যাবসালমকে কাজে লাগানোর চেষ্টা করলেন। ঠিক আছে, অ্যাকিটোফেল used a tactics or how he manipulates Absalom against his father. Outwardly he acted as if he had been working for Absalom. সে এমনভাবে কথা বলছিল অ্যাবসালমের সাথে যেন মনে হচ্ছিল সে অ্যাবসালমের খুব কাছের লোক, but inwardly he was using him against his father. ঠিক আছে, কারণ আমাদের অ্যাকিটোফেল হলো অ্যান্টি ক্যাথলিক।